23শে জুলাই 2015। রাত তখন 1:30টা। হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে গেল অমিতের। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার, যেন তার মনে হচ্ছে কেউ খুব জোরের সাথে 2 হাত দিয়ে তার গলা চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার খাটের পাশে শোনা যাচ্ছে সেই আততায়ী তীব্র এক গোঙানির শব্দ, যেন কোনো ভয়ঙ্কর আক্রোশে ফুঁসছে সে। কিন্তু এত রাত্রে তার ঘরের মধ্যে কে ঢুকতে পারে? ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ রয়েছে। সেই তীব্র যন্ত্রণার মধ্যেও ঘাড় ঘুরিয়ে একবার সেই আততায়ীকে দেখতে চাইল অমিত। আর সেই মুহূর্তে অন্ধকারের মধ্যেও সে যা দেখল তা দেখে তার গায়ের রক্ত একেবারে হিম হয়ে গেল। যে এই মুহূর্তে তার গলা চেপে ধরে রয়েছে সে হয়তো কোনো মানুষ নয়, এমনকি কোনো জন্তুও হয়তো বলা যাবে না। বিরাট লম্বা সে, চোখ দুটো একেবারে রক্তবর্ণ, মাথায় চুল নেই, বাঁকানো দুটো লম্বা শিং রয়েছে। লোমশ চেহারায় এই প্রাণী তার দুটো শক্ত হাত দিয়ে চেপে ধরে রয়েছে অমিতের গলা। হাতের প্রত্যেকটা নখ স্বাভাবিকের তুলনাতে একটু বেশি লম্বা। কোনো রকম ক্লান্ত স্বরে পাশে শুয়ে থাকা তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাকতে চাইল অমিত। অমিত, অমিত, তুমি এরকম করছো কেন? হঠাৎ করে বিছানার উপর ধর্মড়িয়ে উঠল শিখা। অমিতের হঠাৎ এরকম অস্বাভাবিক আচরণ শিখাকে কেমন যেন একটু হতভম্বই করল। বিছানার উপর কেমন যেন অদ্ভুত রকম যন্ত্রণায় কাতরাচ্ছে অমিত। ঘরের মধ্যে শিখা অমিতকে ছাড়া আর কাউকে দেখল না। তুমি এরকম করছো কেন অমিত? কি হয়েছে তোমার? জল খাবে? শিখা আমাকে কার কথা বলছো তুমি? এ ঘরে তো কেউ নেই। শান্ত হও অমিত। সেই আততায়ীর চাপ যেন আরো দৃঢ় হচ্ছে। কিছুতেই সেই চাপের হাত থেকে নিজেকে মুক্ত করতে পারছে না সে। আমি এক্ষুনি লোকটাকে কল করছি। মোবাইলটা নিয়ে কাউকে কল করতে চাইল শিখা, কিন্তু তার আগেই অমিত তাকে কিছু বলতে চেয়েও বলতে পারল না। তার কথা বন্ধ হয়ে গেল, চোখ দুটো বুজে গেল। অমিত, অমিত, চোখ খোলো অমিত, অমিত, চোখ খোলো। কান্নায় ভেঙে পড়ল শিখা। এই ঘটনার 2 দিন কেটে গিয়েছে। শিখা তখন অমিতের ছবির সামনে বসে হয়তো তাদের পুরনো স্মৃতির কথা ভাবছিল। তার চোখ দিয়ে জলের ফোঁটা ঝরে পড়ছে। এমন সময় কলিং বেলের শব্দ শুনে আগন্তুককে দেখে বেশ একটু অবাক হয়েই কথাটা বলে উঠল শিখা। কি রজত, তুমি? শিখা। হঠাৎ করেই কিছু বছর পরে দুজনে মুখোমুখি হওয়াতে আধ মিনিট দুজনেই কোনো কথা বলতে পারল না। তারপর নীরবতা ভঙ্গ করে রজতই প্রথম কথা বলে উঠল। আসলে দিল্লি থেকে ফিরে এই ঘটনাটার কথা শুনে আর না এসে থাকতে পারলাম না, নিজেকে আর আটকাতে পারলাম না। অফিসের কাজে দিল্লি গিয়েছিলাম, তাই আগে জানতে পারিনি এই কথাটা। এসো রজত, ভেতরে এসো। শিখার কথাতে ভেতরে ঢুকল রজত। কি খাবে রজত, চা না কফি? না 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 না, আমি কিছু খাবো না, আমি বাড়ি থেকে খেয়েই এসেছি। শিখার কথা শেষ হওয়ার আগেই কথাটা বলে উঠল রজত। বলছিলাম যে মানে অমিত, তোমার হাজবেন্ড কিভাবে মারা গেল? হার্ট অ্যাটাক হয়েছিল, রাতের বেলা ঘুমের মধ্যে হয়েছিল। ডাক্তার ডাকারও সুযোগ পায়নি, তার আগেই। আর কথা বলতে পারল না শিখা। ভেরি স্যাড, রিয়েলি সো স্যাড টু হিয়ার ইট। আচ্ছা শিখা, ওর কি মানে হার্টের কোনো সমস্যা ছিল? মানে কোনো জেনেটিক রোগ বা এই সংক্রান্ত কিছু? না, সেরকম কিছু ছিল বলে তো আমি জানতাম না। এরপর কিছু সেকেন্ড চুপ থেকে একটু ইতস্ততভাবেই রজত বলে উঠল। মানে শিখা, মানে বলছিলাম যে তোমাকে একটা কথা বলবো।
মানে একটা রিকোয়েস্টও বলতে পারো, একটা অনুরোধ করব তোমাকে। কি কথা রজত? বলছিলাম যে তোমার তো সবেমাত্র হাজবেন্ড মারা গিয়েছেন। এখন হয়তো তোমাকে এই কথাটা বলা আমার উচিত হবে না, কিন্তু তবুও বলছি, যা হয়েছিল সব কি আবার ভুলে যাওয়া যায় না শিখা? আমরা কি আবার সবকিছু নতুনভাবে নতুন করে শুরু করতে পারি না? হঠাৎ করে রজতের মুখ থেকে শিখা যে এই কথা শুনতে পাবে সেটা হয়তো সে আশা করতে পারেনি। তাই তার কথাতে কিছু না বলে মাথা নিচু করলো শিখা। বিশ্বাস করো শিখা, আমি কিন্তু সেই আগের রজত সেনা নই। তুমি চলে যাওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম, আমি উপলব্ধি করেছিলাম যে আমি কতখানি ভুল ছিলাম। আই ওয়াজ রিয়েলি রং অন দ্যাট টাইম। আমি কথা দিচ্ছি তোমাকে শিখা, যে দ্বিতীয়বারের জন্য এই রজত সেন তোমাকে আর কোনো অভিযোগ করার কোনো সুযোগই দেবে না। কিন্তু রজত, আমি জানি শিখা, তুমি বর্তমানে অসুস্থ। তা কত মাস হলো? 5 মাস। তোমার সন্তানের আমি কোনো রকম কোনো অযত্ন হতে দেব না শিখা। তুমি যদি আবার আমার কাছে ফিরে আসো, তবে তোমার সন্তান সে তো আমারও সন্তান হবে বলো। আর নিজে আমি বাবা হয়ে নিজের সন্তানের অবহেলা করি কি করে বলো তো? রজতের এই কথাতে শিখা আর কিছু বলতে পারল না। আচ্ছা, আমি এখন চললাম শিখা, তবে আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষাতে থাকবো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখনো আছে নিশ্চয়ই তোমার কাছে? শিখা আর কিছু না বলে শুধু সম্মতিসূচক মাথা নাড়ালো। রজত শিখাকে আর কিছু না বলে চলে গেল সেই স্থান ছেড়ে। এই ঘটনার প্রায় 8 বছর কেটে গিয়েছে। শিখা এখন রজতকে বিয়ে করে বেশ সুখেই আছে। রজত তাকে ঠিকই বলেছিল, রজতের যে ড্রিঙ্ক করার অভ্যেসটা ছিল, হঠাৎ যে কারণের জন্য শিখা তাকে ছেড়ে দিয়ে অফিস কলিগ অমিতকে বিয়ে করেছিল, সেই অভ্যেসটা এখন একেবারেই নেই। দ্বিতীয়বার বিয়ে করার পর রজতকে আবার যেন সে নতুনভাবে আবিষ্কার করেছে। একেবারে ভদ্র কেয়ারিং একজন হাজবেন্ড এখন রজত, ঠিক বিয়ের আগে প্রেমিক থাকাকালীন যেমনটা ছিল সে। তাদের একটা ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, যার নাম রচনা। 7 বছরের রচনা যেমন তার বাবাকে ভালোবাসে, রজতও তেমন তাকে মেয়ে বলতে অজ্ঞান। এমনভাবে বেশ সুখেই চলছিল তাদের 3 জনের এই সংসার। হঠাৎ করে একদিন রাতে ঘুম ভেঙে গেল শিখার। কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার মনে হচ্ছে হঠাৎ করে কেউ যেন তার গলা টিপে ধরেছে। রজত তখন অফিসের কাজে বাইরে গিয়েছিল। শিখার পাশে শুয়ে আছে তার মেয়ে রচনা। সে যে চিৎকার করে তার মেয়েকে ডাকবে সেটাও পারছে না, এতটাই শক্তভাবে তার গলাটা চেপে ধরে রয়েছে। ঘাড় ঘুরিয়ে সে অজানা আততায়ীকে দেখার চেষ্টা করল শিখা, আর তখনই সেই শয়তানের বীভৎস রূপটা চোখে পড়ল তার। কি ভয়ানক চেহারা এই মানুষটার! মানুষ না কোনো পশু। মাথায় বড় দুটো শিং, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। এই মানুষটা এই ঘরের মধ্যে প্রবেশ করলো কিভাবে? আর শিখার সাথে তার শত্রুতাই বা কি, যার কারণে এখন সে তাকে মারতে এসেছে? নিজের মেয়েকে ডেকে তোলার প্রচেষ্টা করলো শিখা। রচনা, কি হয়েছে মাম্মা? মাম্মা, মাম্মা, তুমি এরকম করছো কেন মাম্মা? ঘুম থেকে উঠে শিখাকে এরকম অসহায় অবস্থাতে ছটপট করতে দেখে বিস্মিতভাবেই কথাটা বলে উঠল রচনা। তোমার কি হয়েছে মাম্মা? এরকম করছো কেন তুমি? শরীর খারাপ করছে? ডাক্তার আঙ্কেলকে। রচনা, মা রচনা, ও আঙুল দিয়ে ইশারা করে কিছু বলার আগেই মারা গেল শিখা। রচনা বুঝতে পারল না শিখা আসলে কার দিকে ইশারা করছিল, কারণ ঘরে সে কাউকেই দেখতে পাচ্ছিল না। হঠাৎ করেই মোবাইলের শব্দে ঘুম ভাঙল রজতের। এত রাত্রে কে তাকে ফোন করলো? শিখা। কয়েক ঘন্টা আগেই তো শিখা আর রচনার সাথে কথা হলো রজতের, তবে এখন আবার কেন তাকে ফোন করলো? ঘুম জানানো চোখেই ফোনটা রিসিভ করলো রজত। হ্যালো। হ্যাঁ, কি ব্যাপার? এত রাতে আবার কি দরকার? রচনা, রচনা কি হয়েছে মা? তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর মাম্মার? ও ঠিক আছে তো?
রচনাকে হঠাৎ কেঁদে উঠতে দেখে বেশ একটু উত্তেজিত হয়ে গেল রজত। বাবা, মাম্মা কথা বলছে না বাবা, ডাকলে সাড়া দিচ্ছে না বাবা, ঘুম থেকে উঠছে না, আমার খুব ভয় করছে বাবা, মাম্মার কি হয়েছে বাবা? হোয়াট? সে কি বলছিস তুই? রচনার কথাতে রজতের মনের মধ্যে একটা আশঙ্কা দেখা দিলেও নিজেকে সামনে নিল রজত। না, এসব কি ভাবছে সে? এ যে কিছুতেই হতে পারে না। হয়তো কোনো কারণে জ্ঞান হারিয়েছে শিখা। তাই নিজেকে দ্রুত সামলে নিয়েই রজত বলে উঠল, চিন্তা করিস না মা, চিন্তা করিস না, আমি আছি তো। আমি ডক্টর আঙ্কেলকে এক্ষুনি কল করছি, তিনি এক্ষুনি চলে আসবেন। তুমি কিন্তু তোমার মাম্মার কাছেই থাকবে, হ্যাঁ? কোথাও যেও না। ডক্টর আঙ্কেল এলে তুমি দরজা খুলে দিও, কেমন? আর আমি কাল সকালেই পৌঁছে যাব, শুধু সকালটা হতে দাও, কেমন? কেঁদো না সোনা, কাঁদে না মা, কাঁদে না। পাপা আছে তো, তোমার পাপা আছে তো, তোমার মাম্মার কিচ্ছু হবে না। একটু পরেই তো তোমার মাম্মা জেগে উঠবে, আর জেগে উঠেই আমার সোনাকে আদর করবে, দেখো। হ্যাঁ, কোনো চিন্তা করো না, আমি এখন রাখছি। হ্যাঁ সোনা, আমি এখন রাখছি, তুমি কোনো চিন্তা করো না, একদম কান্নাকাটি নয়। কলটা কেটে দিল রজত। এখন আবার ডক্টর বিশ্বাসকে ফোন করতে হবে। ফোনটা হাতে নিয়ে কিছু সেকেন্ডের জন্য কি যেন ভাবল রজত। তারপর উঠে দাঁড়িয়ে ঘরের লাইটটা জ্বালিয়ে দিল সে। এমনটা তো হওয়ারই ছিল। ইনফ্যাক্ট এই কলটার জন্যই তো সে এতক্ষণ ধরে অপেক্ষা করছিল। ঘরের টেবিলটার উপর এখনও নিভে যাওয়া মোমবাতিটা আর তন্ত্রের উপকরণগুলো সাজানো অবস্থায় রয়েছে। হোটেলে এসে সন্ধ্যাবেলাতেই হোটেলের ওয়েটারকে দিয়ে এই সমস্ত আয়োজন করিয়ে রেখেছিল রজত। এই জন্য অবশ্য তার বেশ কিছু টাকা খরচ করতে হয়েছিল। তা হোক, আসল কাজটা তো ভালোভাবে সম্পন্ন করা গেছে। 8 বছর আগে তো ঠিক এইভাবেই অমিতকে মেরেছিল রজত। তার মনে আছে, তার প্রথমবার বিয়ের 2 বছর পরে যখন শিখা তাকে ডিভোর্স করে দিয়ে অমিতকে বিয়ে করেছিল, তখন তার খুব রাগ হচ্ছিল শিখা আর অমিতের ওপর। মনে হচ্ছিল অমিতের বাড়িতে গিয়ে গলা টিপে মেরে ফেলুক তাদের দুজনকে। কি দোষ ছিল তার? শুধু একটু ড্রিঙ্ক করতো, এইটুকুই। আর আধুনিক যুগে নিজের স্টেটাসকে মেনটেন করতে গেলে ড্রিঙ্ক তো সকল পুরুষ মানুষই করে। আর শুধুমাত্র এই কারণের জন্যই নিজের বিয়ে করা বরকে ছেড়ে অন্য পুরুষকে বিয়ে করতে হবে তাকে? রাগে দুঃখে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল সে, কারণ সে শিখাকে খুবই ভালোবাসত। বাড়ি ছেড়ে এদিক ওদিক ঘুরতে লাগলো রজত। আর তখনই রজতের পরিচয় ঘটল একজন সিদ্ধতান্ত্রিক ভবতারণ আচার্যের সাথে। এই তান্ত্রিকের সাহচর্য রজতের জীবনের মোড় ঘুরিয়ে দিল। প্রায় 1 বছর সে থাকলো এই তান্ত্রিক বাবার কাছে। তন্ত্রবিদ্যার নানা উপকরণ শিখল। টাকার অভাব রজতের ছিল না, আর সেই অর্থের বিনিময়ে তান্ত্রিক বাবা রজতকে তার উপযুক্ত শিষ্য বানিয়ে নিলেন। তাকে তন্ত্রবিদ্যার এমন কিছু গূঢ় রহস্য জানালেন যা খুব কম মানুষই রপ্ত করতে পারে। আর সবশেষে রজত শিখল তন্ত্রবিদ্যার এক ভয়ানক কৌশল, যে কৌশলের সাহায্যে খুব সহজেই সেই মানুষটার সামনে না থেকেই তাকে মেরে ফেলা সম্ভব হবে। শুধু চাই সেই মানুষটার একটা পাসপোর্ট সাইজের ফটো। আর সেই ছবিটা টেবিলের উপর রেখে মোমবাতি জ্বালিয়ে এক মনে শয়তানের স্মরণ করতে হবে। আর সেই শয়তানে সে মেরে ফেলবে সেই ব্যক্তিকে যার মৃত্যু কামনা সে করেছে। আর এই বিদ্যা রপ্ত করার পরেই সে প্রথমে প্রয়োগ করে অমিতের উপর, যাকে সে মনে মনে শত্রু হিসেবে মানত। তার একখানা ছবি জোগাড় করলো ইন্টারনেট থেকে, আর চুপি সারে নিজের ঘরে বসে নিজের অভীষ্ট লক্ষ্য পূরণ করলো। কিন্তু অমিত মারা যাওয়ার পরেই রজতের মনে অনুশোচনা জাগে। এখন শিখার কি হবে? শিখা আর অমিত তো একে অপরকে ভালোবাসত। এখন তো শিখা সম্পূর্ণ একা হয়ে গেল। আর অমিতের বাচ্চাও তো বেড়ে উঠছে শিখার মধ্যে। সে তো একসময় শিখাকে ভালোবাসত, আর এখনও হয়তো ভালোবাসে। তাই সে কি পারবে না সব ভুলে গিয়ে আবার শিখাকে নিজের স্ত্রী হিসাবে মর্যাদা দিয়ে তার ঘরে নিয়ে আসতে, তার সন্তানকে নিজের সন্তানের মর্যাদা দিতে? নিশ্চয়ই পারবে। কিন্তু শিখা, সে কি তাকে আবার মেনে নেবে? একবার চেষ্টা করেই দেখা যাক না। তাই সে আবার ছুটে গেল শিখার কাছে। তাকে বুঝিয়ে বলাতে শিখা আবার রাজি হয়ে গেল। তাদের আবার বিয়ে হলো। এভাবে 8 বছর কেটে যাওয়ার পর হঠাৎ করে রজতের মনে এক অদ্ভুত ভাবনার সৃষ্টি হলো। সে ভাবতে লাগলো, হয়তো শিখা তাকে সত্যিকারে ভালোবাসে না, শুধুমাত্র ভালোবাসার অভিনয় করছে, হয়তো তার সম্পত্তির জন্য। যদি সত্যিই তাকে ভালোবাসতো, তবে সে কি তাকে ছেড়ে চলে যেত? শুধু মদ খাওয়ার বাহানা দিয়ে তাকে ছেড়ে কোনোদিনও যেত না। অমিতের সাথে হয়তো তার আগে থেকেই সম্পর্ক ছিল।
রজতকে সে কিছু জানতে দেয়নি, আর সময় বুঝে সে তাকে ছেড়ে দিয়েছে, তাকে কাঁদিয়ে দিয়ে অমিতকে বিয়ে করেছে। এর শাস্তি তো তাকে ভোগ করতেই হবে। এই শয়তানকে সে কখনোই ক্ষমা করতে পারবে না। মৃত্যু, হ্যাঁ মৃত্যুই তার প্রাপ্য, আর এই মৃত্যু সে দেবে তাকে। আবার সে তার সেই তন্ত্রবিদ্যার প্রয়োগ করবে, কিন্তু বাড়িতে তো সে সেটা করতে পারবে না। তাই সে একটা পরিকল্পনা করলো। সে অফিসের কাজের নাম করে একটা হোটেলে যাবে, আর হোটেলের ওয়েটারকে বলে আগে থেকেই সব ঠিক করা ছিল। শিখার ছবি তো তার কাছে সবসময় ছিল, আর সেটা নিয়েই সে সম্পন্ন করলো তার বিশেষ তন্ত্রক্রিয়া। সেই ক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর সে মোমবাতি নিভিয়ে খাটে শুতে গেল, আর তার ঠিক মিনিট 15 বাদেই বেজে উঠল মোবাইলটা। মাম্মা, ও মাম্মা, ওঠো না মাম্মা, চোখ খোলো মাম্মা। পরের দিন সকালবেলা শিখার মৃতদেহের পাশে বসে তখন ছোট্ট রচনা অঝোর ধারায় কেঁদেই চলেছে। রজতের বাড়িতে তখন লোকজন জড়ো হয়েছে। শিখার শ্মশান যাত্রার প্রস্তুতি নিচ্ছে রজত সহ বাকি সকলে। ওঠো মা, তোমার মাকে যে শ্মশানে নিয়ে যেতে হবে, তাকে যে পুড়িয়ে দিতে হবে। রচনাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যেই কথাটা বললেন প্রতিবেশী কাবেরী দেবী। আন্টি, আন্টি, মাম্মা কোথায় চলে গেল আন্টি? দুঃখে কাবেরী দেবীকে জড়িয়ে ধরল রচনা। সেই দিন রাতের বেলা শ্মশানের সব কাজ সেরে বাড়ি ফিরছে রজতরা। রচনা এখন ঘরে বসে শিখার ফটো ফ্রেমটা নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। চোখ দিয়ে জলের ধারা গড়িয়ে পড়ছে। তার মনে পড়ে যাচ্ছে গতকাল রাতের স্মৃতি। মৃত্যুর কয়েক ঘন্টা আগে কত খুশি ছিল তারা, কত হেসে হেসে তার সাথে গল্প করছিল তারা। কি হয়েছে সোনা? ঘুম আসছে না? পাপার জন্য মন কেমন করছে? শুয়ে থাকা রচনার মাথায় হাত বোলাতে বোলাতে কথাটা বলেছিল শিখা। মাম্মা, পাপা কখন আসবে? পাপাকে ছাড়া তো ঘুম আসছে না। পাপা আমাকে রোজ গল্প শুনিয়ে ঘুম পাড়াতো। সোনা, পাপা তো অফিসের কাজে বাইরে গেছে, কাল সকালেই তো চলে আসবে। দেখবে তোমার জন্য রিমোট গাড়ি নিয়ে আসবে। মাম্মা, পাপাকে একটা ফোন করো না, পাপার সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে। ফোন? কিন্তু সোনা, এখন তো অনেক রাত হয়ে গেছে, তোমার পাপা হয়তো ঘুমিয়েও পড়েছে। প্লিজ মাম্মা, প্লিজ একটা ফোন করো না পাপাকে। ঠিক আছে সোনা, কল করছি আমি তোমার পাপাকে। কথাটা বলে শিখা মোবাইলটা নিয়ে কন্ট্যাক্ট লিস্ট থেকে রজতের নামটা বের করে কল করলো। হ্যালো রজত, ঘুমিয়ে পড়েছিলে নাকি? এই দেখো না, তোমার মেয়ে কিছুতেই ঘুমোচ্ছে না, বলছে তোমার সাথে কথা বলবে। এই নাও, কথা বলো তোমার প্রিন্সেসের সাথে। কথাটা বলে শিখা মোবাইল দিয়েছিল রচনার হাতে, আর রচনাও হাসি মুখে ফোনটা ধরে সেটা কানে দিয়েছিল। হ্যালো পাপা। হ্যালো মাই ডিয়ার প্রিন্সেস। হঠাৎ করে রজতের ডাকে স্মৃতির জগৎ ছেড়ে বাস্তব দুনিয়ায় ফিরে এলো রচনা। হাতে একটা বাটি নিয়ে রচনার সামনে দাঁড়িয়ে কথাটা বলল রজত। এই দেখো প্রিন্সেস, তোমার জন্য পাপা কি বানিয়ে এনেছে। তোমার জন্য পাপা নুডলস বানিয়ে এনেছে। নুডলস তো আমার প্রিন্সেস খুব খেতে ভালোবাসে, তাই না? এখন আমার প্রিন্সেস পাপার হাতে নুডলস খাবে, তাই তো? রচনার পাশে বসে তার দিকে নুডলসের বাটিটা বাড়িয়ে ধরে মুখের হাসির ভাবটা এনে কথাটা বলল রজত। কি দেখছো এমন করে প্রিন্সেস? ও, আমার প্রিন্সেস তার প্রিন্সেসের মাম্মামের ছবি দেখছে, তাই তো? এই দেখো, ছবিতে কেমন তোমার মাম্মা তোমাকে দেখে হাসছে, তাই না? তুমি এটা খেয়ে নাও, নইলে যে তোমার মাম্মামের অনেক মন খারাপ করবে, অনেক কষ্ট হবে। আর মাম্মামের মন খারাপ তো প্রিন্সেস সহ্য করতে পারে না। মাম্মামের মন খারাপ হয়ে গেলে তো প্রিন্সেসেরও মন খারাপ হয়ে যাবে, আর মাম্মামের মন ভালো হয়ে গেলে প্রিন্সেসেরও মন ভালো হয়ে যাবে, তাই তো? এ নাও প্রিন্সেস, খেয়ে নাও। পাপা। রজতের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে কথাটা বলল রচনা। মাম্মা আর কোনোদিন আমাদের কাছে ফিরে আসবে না, তাই না পাপা? ওই আন্টি যে বলল মাম্মা আকাশে স্টার হয়ে গেছে, সেটা কি ঠিক পাপা?
না প্রিন্সেস, এটা ঠিক নয় মা, এটা ঠিক নয়। তোমার মাম্মা তো আমাদের মধ্যেই আছে, তোমার মাম্মা সব সময় আমাদের সাথেই আছে, এখানেই আছে তোমার মাম্মা। নিজের আবেগকে সামলে রাখতে না পেরে বাটিটা পাশে রেখে মেয়ে রচনাকে বুকের কাছে টেনে নিল রজত। নিজের মধ্যে ভীষণ একটা অপরাধ বোধ জন্মালো তার। একটা অমানুষ সে, একটা ছোট বাচ্চার থেকে তার মাকে আলাদা করে দিল সে, শুধুমাত্র নিজের ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করবে বলে। তার এখন মনে হচ্ছিল সব বলে দিক তার মেয়ে রচনার কাছে, এই ছোট্ট মেয়েটার কাছে খুলে যাক তার পাপার এই ভালো মানুষের মুখোশ। পরক্ষণেই তার মনে হলো, এটা কি ভাবছে সে? এই মেয়েটার কি হবে? সবেমাত্র সে মাতৃহারা হয়েছে, আর এখনই যদি সে তার মায়ের মৃত্যুর মূল কারণ তাকে বলে দেয়, তাহলে সে তো সারা জীবনের জন্য তার মায়ের কাছে অপরাধী হয়ে যাবে। মেয়ের মনে তার জন্য জন্মাবে ঘৃণা, বিতৃষ্ণা, আর তখন রাগে দুঃখে সে যদি কিছু করে বসে, তখন কি হবে? রজত তো আর কোনোদিন এই ঘটনার জন্য নিজেকে ক্ষমা করে উঠতে পারবে না। তার চেয়ে বরং শিখার মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানাবে না রচনাকে। রচনা বড় হলে, মানুষের মতো মানুষ হলে, নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারলে, তখন না হয় ইচ্ছা হলে কোনো একটা সময় করে জানাবে সে রচনাকে এই দিনের ঘটনার কথা। তখন যদি রচনা তাকে ঘৃণাও করে, বৃদ্ধ বয়সে যদি তাকে না দেখতে চায়, তাতে হয়তো রজতের কিছু আসবে যাবে না। তাই মনকে শক্ত করে রচনার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রজত। মাম্মা নেই তো কি হয়েছে প্রিন্সেস, পাপা তো আছে, আমি তো আছি, বলো। আজ থেকে আমিই তোমার মাম্মা আর আমিই তোমার পাপা, কেমন? তুমি কোনো চিন্তা করো না, এখন খেয়ে নাও লক্ষ্মীটি, এটা খেয়ে নাও প্রিন্সেস, নাহলে যে তোমার শরীর খারাপ করবে। এই নুডলসটা খেয়ে নাও। নিজের হাতে নুডলসের বাটিটা নিয়ে চামচে করে রচনাকে খাইয়ে দিল সেটা। রচনাও বাধ্য মেয়ের মতো খেয়ে নিল সেটা। সব খেয়ে নেওয়ার পরে রজত তার মেয়ের কপালে একটা স্নেহের চুম্বন করল। এখন ঘুমিয়ে পড়ো প্রিন্সেস, হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, কোনো চিন্তা নেই। রাত্রেবেলা প্রিন্সেসদের তো জেগে থাকতে নেই, তুমি নিশ্চিন্তে ঘুম করো, তোমার পাপা আছে তো, কোনো চিন্তা নেই। এই ঘটনার 2 বছর কেটে গিয়েছে। রচনাও এখন ক্লাস 4-এ পড়ে। পড়াশোনাতে বেশ মেধাবী সে। এবছরে পরীক্ষায় সে সেকেন্ড হয়েছে। রজতের ভালোবাসা তাকে মায়ের অভাব ভুলিয়ে দিয়েছে। প্রতিদিন স্কুলে যাওয়ার আগে রচনাকে ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট খাইয়ে স্কুল বাসে তুলে তারপর অফিসে যায় রজত। তারপর রচনা স্কুল থেকে ফিরে আসলে রজত তার জন্য স্ন্যাক্স বানিয়ে নিজে স্কুলের হোমওয়ার্ক চেক করে। এমনভাবে বেশ সুখেই মেয়ের সাথে দিনগুলো কাটছিল তার। এমনভাবে চলতে চলতে হঠাৎ করেই একদিন রজতের মনে উদ্ভট এক খেয়াল আসলো। তার মনে হতে লাগলো, রচনা কি সত্যিই তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, নাকি তার ভালোবাসার মিথ্যা নাটক করে? হয়তো সে কোনো একদিন প্রতিষ্ঠিত হয়ে তাকে ছেড়ে চলে যাবে। রজতের এই নিঃস্বার্থ ভালোবাসার কোনো মূল্যই থাকবে না তার কাছে। এমনটা তো হতেই পারে, কারণ রচনা তো আসলে তার নিজের মেয়ে নয়। তার আসল বাবা তো শিখার ওই দ্বিতীয় স্বামী অমিত। সে তো আসলে কাকের বাসায় কোকিলের টিমের মতো কাজ করে চলেছে। যদি এই মেয়ে বড় হলে তার স্বভাবও তার মায়ের মতন হয়, যদি সে তার রক্তের সম্পর্কের আসল সত্যিটা জানতে পেরে চিরতরে ছেড়ে চলে যায় তাকে, তখন সেই দুঃখ সহ্য করতে পারবে না। কেন শুধু শুধু জড়িয়ে থাকা এই মিথ্যা মায়ায়? কেমন হয় যদি এই মিথ্যা ভালোবাসার বন্ধন মুছে ফেলা যায় তার জীবন ছেড়ে? কেমন হয় যদি মেরে ফেলা যায় তার মেয়ে রচনাকে? হ্যাঁ, যদি মেরে ফেলা যায় তাকে, যেমনভাবে সে মেরে ফেলেছিল ওই শয়তান অমিতকে আর তার স্ত্রী শিখাকে। আবার সে তার তন্ত্রবিদ্যার প্রয়োগ করবে। কি হবে এই এক ঘেরে ভালোবাসার বাঁধনে জড়িয়ে, যার আসলে কোনো বাস্তব অস্তিত্বই নেই? তার ভাবনাকেই বাস্তবে প্রয়োগ করতে হবে আজ রাতেই। রাতে রচনা ঘুমিয়ে পড়লে চুপি সারে চলে যেতে হবে রজতের লাইব্রেরি ঘরে। সেখানে আগে থেকে মোমবাতি আর তন্ত্রবিদ্যার যাবতীয় সরঞ্জাম রেখে দিতে হবে। এই ঘরটাতে রচনা তেমন ঢোকে না, তাই কোনো জিনিস খুব সন্তর্পণে লুকিয়ে রাখলে হয়তো তার নজরে তেমন পড়বে না। আর রচনার ছবি তো সে সবসময় তার পার্সেই রেখে দেয়। রাত তখন 12:50। লাইব্রেরি ঘরে চোখ বুজে এক মনে সেই শয়তানের আহ্বান করে চলেছে রজত। রচনা তখন পাশের ঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সাদা ধোঁয়ায় ভরে গেছে লাইব্রেরি ঘরের চারিদিকে।
সেই শয়তান এসে গেছে, এ তারই সংকেত। সেই শয়তান নিজেই তার শিকার খুঁজে নেবে আর তাকে চিরতরের জন্য নিঃশেষ করে দেবে। তার মেয়ে রচনা আর কোনোদিন ঘুম থেকে উঠে তাকে বলবে না। গুড মর্নিং বাবা। হঠাৎ করে চোখ খুলল রজত। না, এ কি করলো সে? নিজের হাতে নিজের একমাত্র মেয়ের মৃত্যুর ফরমান তুলে দিল মৃত্যুদূতের হাতে। না, এই শয়তানকে যে করেই হোক তাকে ফেরাতেই হবে। কিন্তু শয়তান একবার জেগে গেলে তাকে ফেরানোর মন্ত্র তো তার জানা নেই। এখন কি হবে তার প্রিন্সেসের? না না, যে করেই হোক তার আদরের মেয়েকে তো তাকে বাঁচাতেই হবে। চেয়ার থেকে উঠে দ্রুত পায়ে ছুটে গেল বেডরুমের দিকে। সেখানে ভেজানো দরজাটা প্রায় ধাক্কা দিয়ে ঘরে ঢুকল সে। যা ভেবেছিল ঠিক তাই। সেই শয়তান শক্ত হাতে চেপে ধরেছে তার মেয়ের গলা। শয়তানের হাতের ভয়ানক চাপে রচনা প্রায় দিশেহারা অবস্থা। যদিও সেই শয়তানকে একমাত্র তার শিকার ছাড়া কেউই দেখতে পায় না, তবু রজত যেহেতু সেই শয়তানকে জাগিয়েছে, তাই সে সেই শয়তানের বৃহৎ শরীরটা ঠিকই দেখতে পাচ্ছে। ছাড় ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে, তুই আমার মেয়েকে ছেড়ে দে শয়তান, ছেড়ে দে বলছি, আমি তোকে সাবধান করছি শয়তান, তুই ছেড়ে দে আমার মেয়েকে। দ্রুত পায়ে ছুটে গেল রজত সেই শয়তানের দিকে। গায়ের জোরের সাথে ঘুষি মারল সেই শয়তানের পিঠে, একটা চড় মারল, তারপর আরেকটা ঘুষি। কিন্তু সেই শয়তানের মধ্যে কোনো রকম ভাবান্তর দেখা গেল না। এমনকি পেছন ঘুরে সে একবার রজতের দিকে তাকালো না পর্যন্ত। পরম যত্নের সাথে সে তার নিজের কাজ করে যেতে লাগলো। বাবা, বাবা, বাবা। অসহায়ের মতন খাটের ওপর ছটফট করতে লাগলো রচনা। সেই শয়তানের মধ্যে এখন এক অদ্ভুত গোঙানির শব্দ শোনা যাচ্ছে, যেন নিজের কাজকে সার্থকভাবে রূপদান করতে পেরে সে পরম তৃপ্তি পাচ্ছে। ছাড়বি না, ছাড়বি না, তুই আমার মেয়েকে ছাড়বি না, হ্যাঁ তুই আমার মেয়েকে ছাড়বি না। দাঁড়া 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 শয়তান দাঁড়া, আমি তোর মজা দেখাচ্ছি, আমি তোর মজা দেখাচ্ছি। প্রিন্সেস, প্রিন্সেস, মা আমার প্রিন্সেস, তুই কোনো চিন্তা করিস না মা, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো, আমি আছি, তোর পাপা আছে, তোর পাপা তোর কিচ্ছু হতে দেবে না, আমি বাঁচাবো তোর এই শয়তানের হাত থেকে তোকে। এই শয়তান ছেড়ে দে, ছেড়ে দে আমার মেয়েকে, শয়তান ছেড়ে দে। প্রিন্সেস, মা তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো মা, আমি আছি তো, তোর পাপা তোকে বাঁচাবে। শয়তান ছেড়ে দে বলছি আমার মেয়েকে, ছেড়ে দে তুই। অসহায়ভাবে কথাটা বলেই রজত সেই ঘরের মধ্যে কোনো একটা অস্ত্র খুঁজতে লাগলো, যা দিয়ে আঘাত করে পরাজিত করা যায় এই শয়তানকে। দিশেহারাভাবে সে ঘরের মধ্যে থাকা ভারী স্টিলের আলমারিটা দুহাত দিয়ে তুলে ফেলতে চাইল, কিন্তু তুলনামূলক ভারী আলমারিটা সে তার সমস্ত শক্তি দিয়েও 1 ইঞ্চিও ওঠাতে পারল না। এরপর সে তার ডান দিকে ঘুরে রচনার স্টাডি টেবিলটা 2 হাত দিয়ে তুলে নিল। স্টাডি টেবিলের উপরে থাকা বইগুলো তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। এরপর টেবিলটা নিয়ে সে তেড়ে শয়তানের কাছে এসে তার গায়ে আঘাত করার আগেই সে টেবিল সহ মেঝেতে পড়ে গেল, কারণ শয়তান ততক্ষণে তার কাজ সম্পূর্ণ করে আবার ধোয়াতেই অদৃশ্য হয়ে গেছে। প্রিন্সেস, প্রিন্সেস, মা আমার প্রিন্সেস, চোখ খোল মা, প্রিন্সেস চোখ খোল মা, আমার প্রিন্সেস, মা তুই চোখ খুলছিস না কেন? চোখ খোল মা, চোখ খোল, বাবার ডাকে সাড়া দে মা, প্রিন্সেস চোখ খোল মা, চোখ খোল। রচনার কাছে গিয়ে অসহায়ভাবে কথাটা বলে উঠল রজত। রচনার নিথর দেহটা তখন পড়ে রয়েছে খাটের উপর। হায় 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 হায়, এ আমি কি করলাম? এ আমার কি সর্বনাশ হয়ে গেল? শেষে কিনা আমার হাত দিয়ে আমি আমার নিজের মেয়েকে মেরে ফেললাম। চোখ খোল মা, চোখ খোল, আমার প্রিন্সেস চোখ খোল মা, প্লিজ মা চোখ খোল, আমার সাথে কথা বল মা, আমার সাথে কথা বল মা, চোখ খোল মা, চোখ খোল। মেঝের উপর আছাড় খেয়ে পড়ে চিৎকার করে কাঁদতে লাগলো রজত।
সেই দিন সন্ধ্যাবেলা রচনার মৃতদেহের অন্তিম সৎকারের ব্যবস্থা করা হয়েছে। ডাক্তারি রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক লেখা হলেও সেটা যে আসলে কি সেটা রজত ছাড়া আর কেউই জানে না। তবে এইটুকু বাচ্চা মেয়ের কিভাবে হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে সেটাতে অনেকে আশ্চর্য হয়ে গেলেও এতে যে কোনো রকম খুনের সম্ভাবনা রয়েছে সেটার কোনো প্রমাণ নেই। কারণ রচনার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তার গলাতেও কোনো আঙুলের ছাপ নেই, যা থেকে সন্দেহ করা যায় যে কেউ তাকে গলা টিপে খুন করেছে। অন্ধকার ঘরে এখন একা বসে আছে রজত। এ কি করে ফেলল সে? তার সুন্দর জীবনের অংশ হতে পারত যারা, তার স্ত্রী, তার মেয়ে, সকলকেই সে মেরে ফেলল। এখন সে কাকে নিয়ে থাকবে, কি নিয়ে বাঁচবে? এই অভিশপ্ত জীবন রাখার তো আর কোনো মানেই হয় না। রাত তখন গভীর। টেবিলের ওপর এখন একটা মোমবাতি জ্বলছে আর একটা পাসপোর্ট সাইজের ছবি রাখা আছে, আর তন্ত্রবিদ্যার নানা উপকরণ সাজানো আছে সেই টেবিলের ওপর। চোখ বুজে এক মনে চেয়ারের ওপর বসে রজত শয়তানের আহ্বান করছে। হঠাৎ করে ঘরের চারিদিক ধোঁয়ায় ভরে উঠল। শয়তান এসে গেছে, তার শিকারের সন্ধানে চলে এসেছে সে।